দুর্ভাগ্য, সাসপেনশনে সেঞ্চুরি, তাও সংসদে। আজকে ৪৯ জন সাসপেন্ড হলেন, এখনো পর্যন্ত সংখ্যাটা হলো ১৪১। আমি পরিসংখ্যান চমকে দেওয়ার মতো সেই পরিসংখ্যানে আসবো এবং আবার স্পষ্ট প্রশ্ন তুলব যে সংবিধানের যে মূল স্পিরিট, গণতন্ত্রের যে মূল ভাবনা, তার সঙ্গে এই সাসপেনশন, এই ঘটনাবলীর উভয়ের প্রান্ত সেটা সঙ্গতিপূর্ণ কিনা, নানা দিক থেকে বিশ্লেষণ করব আমরা। প্রথমে প্রতিবেদন। It's clear they want an opposition মুক্ত লোকসভা। ভারতীয় সংসদীয় ইতিহাসে আরও নজিরবিহীন ঘটনা। এবার বিরোধী সাংসদদের সাসপেনশনের সংখ্যা সেঞ্চুরি ছাড়িয়ে গেল। সংসদ থেকে সাসপেন্ড হলেন বিরোধী দলের মোট ১৪১ জন সাংসদ। এর মধ্যে লোকসভা থেকে সাসপেন্ড করা হয়েছে ৯৫ জন সাংসদকে, রাজ্যসভা থেকে সাসপেন্ড করা হলো মোট ৪৬ জন সাংসদকে। ডেমোক্রেসি ইনসাইড দি পার্লামেন্ট অ্যান্ড রাজ্যসভা ইজ সাসপেন্ডেড। লোকসভায় ৫৪৩টি আসনের মধ্যে জোট ইন্ডিয়ার সাংসদ রয়েছেন ১৪২ জন, তার মধ্যে সাসপেন্ড হয়েছেন ৯৫ জন। অন্যদিকে রাজ্যসভার ২৫০টি আসনের মধ্যে ইন্ডিয়া জোটের সাংসদ রয়েছেন ১০১ জন, যার মধ্যে ৪৬ জনকেই সাসপেন্ড করা হয়েছে। হিসেব করলে দেখা যাচ্ছে বিরোধী জোটের ৫৮% সাংসদকেই সাসপেন্ড করে দেওয়া হয়েছে। বিরোধী শূন্য লোকসভা করতে চাইছে। সংসদীয় গণতন্ত্রের পক্ষে কালো দিন এবং সংসদীয় গণতন্ত্রের বিরোধী দলকে টুটি চিপে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে, একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার চেষ্টা করা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় মহুয়া মৈত্র লেখেন ১৪১ জন বিরোধী সাংসদ সাসপেন্ড হয়েছেন। এরপর লোকসভা কক্ষে আদানি শেয়ার হোল্ডারদের বার্ষিক মিটিং হবে। সূত্রের খবর, মঙ্গলবার দিল্লিতে বিজেপির সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, ১৩ ডিসেম্বর যে ঘটনা ঘটেছে, সব জায়গায় যে ঘটনার দ্ব্যর্থহীনভাবে বিরোধিতা করা হচ্ছে, এটা সমবেতভাবে বিরোধীদের একটা পলিটিক্যাল স্পিন। সমস্ত নেতারা সামনে যেতে ভয় পাচ্ছেন। আসলে দেখতে পাবেন এই যারা যাচ্ছেন সাসপেন্ড হয়েছেন তারা আর কোনোদিন পার্লামেন্টে ঢুকতে পারবেন না। বিরোধীরা চাইছে সংসদে নিরাপত্তা বিঘ্নিত হওয়া নিয়ে প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে বিবৃতি দিন, কিন্তু তাঁরা তা দিতে নারাজ, আর তা নিয়েই যাবতীয় বিতর্ক। প্রণব মুখোপাধ্যায় তাঁর বই দ্য প্রেসিডেন্সিয়াল ইয়ার্স 2012-2017 লিখেছেন, জওহরলাল নেহরুর সময় বিতর্ক, বিরোধিতা এবং আলোচনার দিকটি বিশেষ করে সমৃদ্ধ হয়। নেহরু শুধুমাত্র বিতর্কে উৎসাহই দিতেন না, মতবিরোধকেও সম্মান করতেন। অটল বিহারী বাজপেয়ী সহ বহু বিরোধী নেতা সংসদে দাগ কাটতে পেরেছিলেন, তার কারণ সেই সময়ের সরকারের পক্ষ থেকে তাঁদের বক্তব্য, অবস্থান এবং সমালোচনাকে প্রকাশ করার অবাধ স্বাধীনতা দেওয়া হতো। জওহরলাল নেহরুই হন বা ইন্দিরা গান্ধী, মনমোহন সিংহ, অটল বিহারী বাজপেয়ী, প্রত্যেক প্রধানমন্ত্রী সংসদে তাঁদের উপস্থিতি বুঝিয়ে দিতেন। বিজেন্দ্র সিংহ ও সুনীত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, স্বাধীনতার পর সংসদীয় ইতিহাসে নিঃসন্দেহে নজির, তার কারণ আজকের ৪৯ যোগ হলে ১৪১। ইন্ডিয়া জোটের মোট সাংসদের সংখ্যা যদি দেখি ২৪৩, তার ভেতরে বিরোধীদের এই ইন্ডিয়া জোটের সংসদ সংখ্যার মধ্যে ৬২%কেই সাসপেন্ড করা হয়েছে। প্রণয়দার কাছে আমার পরিষ্কার প্রশ্ন থাকবে যে একের পর এক গুরুত্বপূর্ণ বিল এখানে পাশ হয়ে যাচ্ছে, যেতেই পারে, কিন্তু সংসদের বা গণতন্ত্রের স্পিরিটটা হচ্ছে হাউস বিলংস টু অপোজিশন। সেখানে বিরোধীরা দাবি তুলেছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী, এখন প্রধানমন্ত্রীর কথাও কেউ বলছেন না, স্বরাষ্ট্রমন্ত্রীর একটা বিবৃতি দাবি করেছেন কোন ঘটনার জন্য, যেটা সংসদের ভেতরে ঘটেছে, এটার জন্যই পর সাসপেনশন জাস্টিফাইড। দেখুন, সংসদ ভারতবর্ষে স্বাধীনতার পর সংসদীয় রাজনীতিতে অনেক বিরলতম ঘটনা ঘটছে, যেমন আজকে সংসদের বাইরেও ঘটেছে। শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জি যেভাবে ভারতবর্ষের উপরাষ্ট্রপতিকে তার চেহারা নিয়ে যেভাবে আকার ইঙ্গিতে যেভাবে করেছে, এটাও বিরলতম ঘটনা। আজকে আমি প্রতিবেদন দেখাবো প্রণয়দা, কিন্তু আমি বলছি সেইটার জন্য তো হয়নি, সেটা তো পরের ঘটনা। শ্রীরামপুরের মানুষ তো কল্যাণ ব্যানার্জিকে ইলেক্ট করেছিল, পার্লামেন্টে দাঁড়িয়ে যে বিলগুলো আসবে সেই বিলের বিরোধিতা করা বা তাকে সমর্থন করা, সেটা নিয়ে আলোচনা করা। শ্রীরামপুরের মানুষ তো দেখতে চায় কল্যাণ ব্যানার্জিকে সংসদের ভিতরে। আপনি যে কথা বললেন যে এই চিৎকার চেঁচামেচি করে সাসপেন্ডেড হওয়ার পরে বিলগুলো পাস হয়ে যাচ্ছে, তো বিলগুলো পাস হতে কেন তাদের অংশগ্রহণ করছে না? আমরা তো চাই যে পার্লামেন্টারিয়ানরা তারা আসুন, তারা সংসদে থাকুন, বিল নিয়ে আলোচনা হোক, বিলে যদি কোনো ত্রুটি থাকে সেটা নিয়ে সংশোধন হোক, কিন্তু সেখানে চিৎকার চেঁচামেচি করে পার্লামেন্ট চলতে দেব না, এই যদি পার্লামেন্টের অবস্থা হয়। আর আপনারা বলছেন, আমি বলছি অরুণ জেটলির নেতৃত্বে, হ্যাঁ আমি ফুটেজও দেখাবো, ঘটনা নিয়ে আলোচনা হবে, কিন্তু আমি বলছি আপনারা যখন 2G কিংবা কোলগেট স্ক্যামের সঙ্গে দিনের পর দিন সংসদ অচল করেছিলেন, তখন অরুণ জেটলি, না আজকে ঘটনা কম নাকি?
নাকি? গুরুত্বে কম? দেখুন আজকের ঘটনাটা গভীরতায় কম? না আমি বলছি তখন অরুণ জেটলি বলতেন যে এই ডিসরাপশনটাও পার্ট অফ ডেমোক্রেসি। আপনারা বললেন তো, আপনাদের আমি বলছি তো তখন বিরোধিতা করেছি, কিন্তু আজকে কোন জায়গায় আছে? আজকে পার্লামেন্টে অ্যাটাক হয়েছে। হ্যাঁ, অ্যাটাক হয়েছে। কার পাশে, কে পাশে সই করেছে? আপনাদের সাংসদ। তাকেও কিন্তু পুলিশ জেরা করছে, তাকেও পুলিশ জেরা করছে। আমি জেরার খবর কোন সংবাদ মাধ্যমে দেখিনি। না, তাকেও পুলিশ জেরা করার জন্য গেছে, তার টাইম নিয়েছে। কিন্তু বিষয়টা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী যদি একটা বিবৃতি দিতেন, প্রণয় আপনি আমার সঙ্গে একমত হবেন, এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী বাইরে ইন্টারভিউতে বলছেন, প্রধানমন্ত্রী ইন্টারভিউতে বলছেন সংসদে একটা বিবৃতি, সংসদে একটা বিবৃতি কেন হবে না? অভিষেক, এটা কি সমর্থনযোগ্য? আমি জাস্ট একটা ছবি দেখাতে চাই। 1973 সাল অটল বিহারী বাজপেয়ী গরু এবং ষাঁড় নিয়ে সংসদ ভবনে ঢুকে গেছিলেন তেলের মূল্য বৃদ্ধির বিরুদ্ধে। তো সেই সময় স্পিকারের নাম ছিল হচ্ছে গুরদয়াল সিং ঢিলো। গুরদয়াল সিং ঢিলো ওনাকে তো বহিষ্কার করতে যাচ্ছেন, তখন ইন্দিরা গান্ধী সেই কালজয়ী স্টেটমেন্টটা দিয়েছিলেন, আমি তোমার মত প্রকাশের পদ্ধতির সঙ্গে সহমত নই, কিন্তু আমি তোমার প্রশ্ন করার অধিকারটাকে সমর্থন করি। আজকে ইনফ্যাক্ট অভিষেক, আমি শুধু, তুমি একটা গল্প বললে, একটা গল্প আমি যোগ করি। আজকে ঘটনাচক্রে সেই মানুষটার জন্মদিন, যতীন্ময় বসু, বামেদের দীর্ঘদিনের সাংসদ, 15 বছর ডায়মন্ড হারবার থেকে সাংসদ ছিলেন। 1980 সালে যখন জিতে ফিরলেন, ইন্দিরা গান্ধী জিতে ফিরলেন, তখন শপথ গ্রহণ অনুষ্ঠানে যতীন্ময় বসু দূরে দাঁড়িয়ে আছেন, ইন্দিরা গান্ধী ডেকে বললেন আবার আপনার মুখোমুখি হতে হবে। মানে এইটা ছিল সম্ভ্রমের ব্যাপার, একজন বিরোধী সাংসদকে, সেই সম্ভ্রমের ব্যাপার। আজ ইনফ্যাক্ট ঘটনাচক্রে এই জন্যই বললাম যে আজকে যতীন্ময় বসুর জন্মদিন। হাউস বিলংস টু অপোজিশন এবং ট্রেজারি বেঞ্চের দায়িত্ব হচ্ছে যাতে হাউসটা চলতে পারে, তাদের কাছে সংখ্যাগরিষ্ঠতা আছে। আজকে তুমি একটা কথা বলো, আজকে 2003-এর কারোর অন্য রেফারেন্স নিতে হবে না, যখন সংসদে জঙ্গি আনা হলো তার পর দিন লালকৃষ্ণ আডবাণী এবং অটল বিহারী বাজপেয়ী এই সংসদে দাঁড়িয়ে বিবৃতি দিয়েছিলেন। আমাকে একটা কথা বলে, যে ভদ্রলোক টিভি চ্যানেলে গিয়ে বিবৃতি দিতে পারেন, সেই ভদ্রলোক সংসদে হওয়া ঘটনাটা অ্যাজ পার দ্য রুল অফ দ্য কনস্টিটিউশন, সংসদে হওয়া ঘটনা সংসদে তোমায় ব্যাখ্যা দিতে হবে। যে কারণে বারবার বলা হয়েছে যে কোনো নির্বাচনী র্যালিতে হওয়া বক্তব্য আমরা এখানে কেন করব। আমার একটা ছোট প্রশ্ন আছে, মিস্টার সিনহার বিরুদ্ধে একটা এথিক্স কমিটি হলো না? এথিক্স কমিটি জানতে চাইছি, আই এম জাস্ট আস্কিং এথিক্স কমিটি। আমি বিশ্বনাথের কাছে আসবো, পার্থদার কাছে আসবো, কিন্তু বিশ্বনাথ আমি প্রথমে যেটা জানতে চাইবো, সৌজন্যের কথা বলছে, যখন এই সংসদ হামলার কথা অভিষেক বলছে, সংসদ হামলার সময় অটল বিহারী বাজপেয়ী লিখিত আছে যে প্রথম সোনিয়া গান্ধীর ফোন তিনি পান যে আপনি ঠিক আছেন। বাজপেয়ী লিখছেন যে যখন কোনো বিরোধী নেত্রী দেশের প্রধানমন্ত্রী সম্পর্কে তার কুশল এই ঘটনা জানতে পেরে সম্পর্কে খোঁজ হয়, তাহলে বোঝা যায় যে গণতন্ত্র ঠিক পথে চলছে। এই তো আমাদের কালচার। শুধু আমি এক মিনিট সময় নেব। দেখুন, এইটা পরিষ্কার গত দুদিন ধরে যেটা চলছে সেটা হলো সংখ্যাগরিষ্ঠের স্বৈরাচার। একেবারে আমার সংখ্যাগরিষ্ঠতা আছে, তাই সংখ্যাগরিষ্ঠের জোরে আমি যা ইচ্ছা তাই করতে পারি। পার্লামেন্টারি ডেমোক্রেসির নর্মস ভেঙে, সে সৌজন্য ভেঙে পার্লামেন্টারি ডেমোক্রেসিকে আমি স্তব্ধ করে দিতে পারি, কারণ আমার কাছে সংখ্যাগরিষ্ঠতা আছে। এই সংখ্যা, আমি বলি না বারবার যে একটা সরকার দীর্ঘদিন থাকলে সেই সংখ্যাগরিষ্ঠের স্বৈরাচারটা বাড়ে, কিন্তু তার বিকল্পটা আপনি কি করছেন? আজকেই যে আলোচনাটা আমরা করছিলাম, আপনি রাহুল গান্ধীকে বাদ দিয়ে, যে লোকটা ভারত জানো যাত্রা করে সারা ভারতবর্ষকে ঐক্যবদ্ধ করলো, যে রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস মানে যে কটা রাজ্যে জয়ী হয়েছে তারা অন্যতম মুখ হিসাবে কাজ করলো, পরাজয় নিশ্চয়ই হয়েছে, জয়ী যেগুলো হয়েছে সেখানে তার ভূমিকাটাকে অস্বীকার কী করে করি? যে রাহুল গান্ধীকে মানে কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত সবাই চেনে, মল্লিকার্জুন খাড়গেকে নাগাল্যান্ডের লোক চেনে, পশ্চিমবাংলার কোচবিহারের লোক চেনে, আপনি তাকে বাদ দিয়ে আপনি বিকল্প হিসাবে মল্লিকার্জুন খাড়গের নাম বলে দিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় আপনি বলে দিলেন। আপনি কতটুকু সিরিয়াস এই বিকল্প তৈরি, অর্থাৎ স্বৈরাচারী যে বিজেপির কথা বলছেন তাকে সরানোর জন্য আপনি কতটুকু সিরিয়াস? আজকে এই সংখ্যাগরিষ্ঠের স্বৈরাচারটা চলছে, তার কারণ আপনাদের মতন রাজনৈতিক দলগুলো পরোক্ষভাবে সমর্থন করছেন বা ভুল কৌশল। বেশ, দেবনান্দা অনেকক্ষণ ধরে আঙুল তুলেছেন। না দেবনান্দা, আমার একটা প্রশ্ন থাকবে, যেহেতু খাড়গে বনাম রাহুল প্রায় একটা ছবি বিশ্বনাথদা তুলেই ধরলেন, আমি বলছি একজনের বয়স 53, একজনের 81, এটা নিয়ে আবার দলের মধ্যে দ্বন্দ্ব শুরু হবে না তো? শোনো, ব্যাপারটা হচ্ছে কি, প্রয়োজনে এগুলো করতে, ভারতের ইতিহাসে এরকম খবরও আছে, 81 বছরে সে প্রধানমন্ত্রী পর্যন্ত হয়েছে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। প্রশ্ন হচ্ছে কোন সময়ের ডাকটা হচ্ছে বড় জিনিস। উনি আজকে যেটা বললেন, প্রথমে শুরু করলেন, হ্যাঁ, যেরকম কথা, ডেসপটিজম ইজ লেজিটিমেট অফ গভর্নমেন্ট ইন ডিলিং উইথ বারবারিয়ান্স, মানে এই কথাটা প্রথমে ডেসপটিজম কথা বললেন, পরে চলে গেলেন ওই সোনিয়া গান্ধীর সঙ্গে বা রাহুল গান্ধীকে কেন করা হলো। আর রাহুল গান্ধীর প্রশ্নটা কোথায়? রাহুল গান্ধী কি করে জিতছে?
এখনকার দিনে রাহুল গান্ধী যে আমি সংসদে রাহুল গান্ধী বারবার করে যতবার এই যে তিনটে রাজ্য যেটা জেতার কথা আমরা সবাই জানি, কি করলো নাকি? রাহুল গান্ধী তো বহু জায়গায় ঘুরেছেন, কিন্তু কংগ্রেসের আজকে গত 10 বছর যাবত কংগ্রেসের জন্য কি করতে পেরেছেন? আজকে কর্ণাটক বা তেলেঙ্গানাটা বলছেন না, তেলেঙ্গানা তো মার্জিনালি জিতেছে, তবে আপনার একটা অংশের সঙ্গে আমি একমত যে ভারতবর্ষের ইতিহাসে মোরারজি দেশাইও 81 বছরে প্রধানমন্ত্রী হয়েছিলেন, কিন্তু ইস্যুটা তা নয়। ইস্যুটা আমি আবার সংসদের ইস্যুতে ফিরবো এবং আমি মনে করিয়ে দেবো যে 2001 সালে বারবার সংসদ হামলার কথা বলছে, তখনও বিরোধীরা একইভাবে আলোচনা চেয়েছিলেন। সেই আলোচনা তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী মেনে নিয়েছিলেন। লালকৃষ্ণ আদবানি সুমোটো বিবৃতি দিয়েছিলেন, বিরোধীরা দাবি করেননি, তিনি বিবৃতি দিয়েছিলেন। যাই হোক, কিন্তু আমি এইখানে প্রণয়দা যে প্রসঙ্গটা তুলল, কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি নকল করে দেখাচ্ছেন ভারতবর্ষের উপরাষ্ট্রপতি এবং রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকরকে রাহুল গান্ধী সেটা ভিডিও ফিল্মিং করছেন। আমি প্রথমে প্রতিবেদনটা আসব, কিন্তু তারপর বিশ্লেষণ হবে, আলোচনা হবে, সমালোচনা হবে। দেখুন, ভারতীয় সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে প্রথমবার নজিরবিহীনভাবে লোকসভা ও রাজ্যসভা থেকে সাসপেন্ড করা হলো বিরোধী দলের মোট 141 জন সাংসদকে। সাসপেনশনের প্রতিবাদে মঙ্গলবার ফের উত্তাল হয় সংসদ চত্বর। একজোট হয়ে বিক্ষোভ অবস্থানে সামিল হন বিরোধী দলের সদস্যরা। আর সেখানেই ধরা পড়ল বিতর্কিত এই ছবি। নতুন সংসদ ভবনের মকর দ্বারের সিঁড়িতে যখন বিরোধী দলের সাংসদরা বসে বিক্ষোভ দেখাচ্ছিলেন, তখন অঙ্গভঙ্গি করে বেশ কিছু বলতে শোনা যায় তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। আর কল্যাণের একেবারে সামনে দাঁড়িয়ে তাঁর অঙ্গভঙ্গি মোবাইল ফোনে রেকর্ড করছিলেন রাহুল গান্ধী। কল্যাণের একপাশে তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, অন্য পাশে শতাব্দী রায়, সৌগত রায়, শান্তনু সেনরা বসেছিলেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে অঙ্গভঙ্গির মাঝে নানা কথা বলতেও দেখা যায়। কল্যাণের পিছনে দাঁড়িয়েছিলেন অধীর চৌধুরীও। হাসতে হাসতে কার্যত লুটিয়ে পড়ার জোগাড় আরজেডি সাংসদ মনোজ ঝার। কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও পোস্ট করে লিখেছেন, অশোভন এবং অত্যন্ত দুর্ভাগ্যজনক। এটার রেকর্ড থাকলো, যারা সাংবিধানিক পদকে উপহাস করেন কংগ্রেস তাদেরকে সমর্থন করে। গোটা ঘটনার চরম নিন্দা করেছেন রাজ্যসভার চেয়ারম্যান ও উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর, যাকে নকল করে এই পরিহাস কিনা সেই প্রশ্ন উঠছে। ইমাজিন a senior leader of your party videographing another member of another party, mimicry of the chairman, mimicry of speaker. How ridiculous, how shameful, how unacceptable. বিশেষজ্ঞদের একাংশের বক্তব্য, নরেন্দ্র মোদী সরকারের আমলে একসঙ্গে 141 জন বিরোধী সাংসদকে সাসপেন্ড করা নিঃসন্দেহে সংসদীয় গণতন্ত্রের উপর চরম আঘাত। কিন্তু তারই সঙ্গে সংসদের বাইরে তৃণমূল সাংসদের অঙ্গভঙ্গি ও বাকিদের তাঁকে উৎসাহ যোগানোটা কখনোই সংসদীয় শিষ্টাচারের নজির হতে পারে না। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুরনো এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লিখেছেন, আমার সম্মানীয় জাট সম্প্রদায়ের ভাই ও বোনদের আশ্বস্ত করতে চাই, এ রাজ্য থেকে নির্বাচিত একজন সাংসদের অসম্মানজনক এবং লজ্জাজনক আচরণে বাংলার মানুষও বিরক্ত। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র মাননীয় উপরাষ্ট্রপতিকে কুরুচিকরভাবে বিদ্রূপ করেননি, জগদীপ ধনকর, যিনি একজন কৃষকের ছেলে এবং সম্মানীয় জাট সম্প্রদায় থেকে এসেছেন, তিনি পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপালও তাঁর সময়কালে সংবিধানের মূল্যবোধ, প্রথাগত নিয়মবিধিকে উচ্চতায় তুলে ধরেছিলেন। তৃণমূলের মুখ্যমন্ত্রী প্রকাশ্যে প্রধানমন্ত্রীকে তুই বলে সম্বোধন করেন, কোমরে দড়ি পড়েই যাব বলেন। প্রতিবাদ বা প্রতিরোধের তো একটা ভাষা থাকবে। হদল কুতকুত, কিমভূত কিমাকার, নাড্ডা ফাড্ডা চাড্ডা, এগুলো তো মানুষ শুনে অভ্যস্ত, তো তারা সেই কাজই করেছেন। কিন্তু
কতটা অবনমন রাহুল গান্ধীর ওই ছবি তোলা দেখে সেটাও প্রমাণিত হচ্ছে। একটা বিক্ষোভের সময় যখন এ ধরনের মক পার্লামেন্ট হয় বা বিক্ষোভ হয় তখন নানা ধরনের ঘটনা ঘটে থাকে, কেউ কোনো ভূমিকায় থাকেন, কেউ কিছু করে থাকেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেখানে যা করেছেন ঠিক করেছেন, বেশ করেছেন। রাজ্যসভার যে চেয়ারম্যান পদাধিকার বলে দেশের উপরাষ্ট্রপতি, তিনি যদি দলদাসের মতো আচরণ করেন, তিনি যদি একচেটিয়া বিরোধীদেরকে সাসপেন্ড করা, এক্সপেল করার দিকে যান, তো তাহলে কি কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা তাকে রসগোল্লা খাওয়াবেন? গোটা ঘটনার প্রেক্ষিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, সংসদ থেকে তাদের সাসপেন্ড করে দেওয়া হয়েছে, তাই বাইরে তিনি বোঝাতে চেয়েছেন কিভাবে ভিতরে সংসদ চলছে। বিজেন্দ্র সিংহ, কৃষ্ণেন্দু অধিকারী ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। সৌমিত্রা, জানেন যে রাজ্য বিধানসভা এবং মাননীয় স্পিকারের চেয়ার সম্পর্কে আমি শ্রদ্ধাশীল সবসময়, কোনো ব্যতিক্রম ছাড়া। আমি বলছি এই একই ঘটনা মনে করুন যে রাজ্য বিধানসভার সামনে হচ্ছে, এই স্টুডিওতে বসে কি বলতেন, চূড়ান্ত সমালোচনা করতেন এবং সাসপেনশনের নজির রাজ্য বিধানসভায় কম নেই। 2022 সালে প্রথমে 2 জন, তারপরে শুভেন্দু অধিকারী, আর পরে একটা গোটা সেশনের জন্য 7 জনকে সাসপেন্ড করা হয়। 2023-এ গোটা সেশনের জন্য শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করা হয়। আমি 2-3টা কাউন্টার প্রশ্ন করবো আপনাকে। এই কিছুদিন আগেই দেখলাম বিধানসভার ভেতরে ঢুকে যাচ্ছে প্রায় চত্বরের মধ্যে, গায়ে চোখ রেখা 1 মিনিট আমি কথা বলি না, আপনি কথা বলার সময় দাঁড়ান। তখন আপনার বিবেক কোথায় ছিল? শিষ্টাচারের গল্প বলছেন এখানে, সেজে 2006 সালে এইবার কথা বলবেন না, ইস্যু ঘোরাবেন না, শুনুন, ইস্যু ঘোরাবেন না, ইস্যু ঘোরাবেন না, হাঁটতে হাঁটতে তো হাওয়াদার হয়ে গেছে পশ্চিমবাংলায়। সুতরাং এখানে যদি বিধানসভায় লেখা হয় গণতন্ত্র উজ্জীবিত হয়, আর দিল্লিতে অভিনয় করছে, তাহলে বুঝলেন কি করে যে এটা বুঝলেন কি করে যে উপরাষ্ট্রপতি যেভাবে চেঁচাবেন না, বয়স বিধানসভা ভাঙতে গেছে, আস্তে আস্তে কথা বলুন, সেই রকম কেউ কোনটাকে সমর্থন করেন তো, তার মানে ওটা বিপক্ষের খারাপ উদাহরণ কি আমাদের আদৌ কোনো দিকে লিড করে? আমি সুমন একটাই কথা বলতে পারি যে সত্যি যে এই 141 জন সাংসদের সাসপেনশন, এটা হচ্ছে গণতন্ত্রের পক্ষে একটা বড় আঘাত। কিন্তু এটা খেয়াল রাখতে হবে যে চেয়ারম্যানের কি বলবো, যে কাজ আনডেমোক্রেটিক আমি মনে করছি, সেটাকে যখন প্রতিবাদ করতে যাচ্ছি, তাহলে সংসদের মধ্যে বা বাইরে কোনো কুরুচিকর বা শিষ্টাচার বিরোধী কাজ করলে আমার স্ট্রেনদান হয় না সে আন্দোলনটা। 1, 2 যে আমি আপনাকে বলতে পারি, আমাদের এই সংসদ অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রী চমৎকার একটি কথা বলেছিলেন যে 3 রাজ্যে কংগ্রেস হেরে যাওয়ার পর বলেছিলেন যে আপনাদের হতাশা এবং ক্ষোভের বহিঃপ্রকাশ যেন পার্লামেন্টে না পড়ে। উল্টোটা দেখতে পেলাম যে হতাশা ক্ষোভের বহিঃপ্রকাশ পার্লামেন্টে পড়ার জন্য সংসদ আটকে যায়নি, বরং যারা জয়ী হলেন তাদের ঔদ্ধত্য এবং দম্ভের কারণের জন্যই তারা একটা একটা করে হচ্ছে যে 141 জনকে বরখাস্ত করলেন। এবং তারা চান বিজেপি যে সংসদ চলুক, কিন্তু তার টার্মসে চলুক। আমি বলছি যে ডেমোক্রেসিতে ডিসেন্ট দেওয়ার জায়গা সাংসদরা যদি সংসদে না পান, তারা যদি বিক্ষোভ দেখাতে না পারেন, চায়ের দোকানে বিক্ষোভ দেখাবেন। একইভাবে পাশাপাশি আমার সাথে অভিষেকের কাছে একটা আসবো, সেটা হচ্ছে রাহুল গান্ধী অত মন দিয়ে মোবাইলে তুললেন, টেলিকাস্ট করবেন নাকি? না, সমস্যাটা যে কি বলতো যে জোট ধর্ম না, মানে সংসদের ভেতর যে প্রহসনটা হচ্ছিল সেই বুড়ো শালিকের ঘাড়ে রোয়ের মতো, সেই বুড়ো শালিকের ঘাড়ে রোয়ের পর একটা ছোট নকশা, ওটাকে ব্যক্তিগতভাবে একদমই সমর্থন করছে না। কিন্তু তার পাশাপাশি আমার এই কথাটা বারবার মনে পড়ছে, নরেন্দ্র মোদী রেণুকা চৌধুরীকে শূর্পণখা বলেছিল। নরেন্দ্র মোদী না নাদার দেন, তখন কিন্তু আমাদের এই মহিলা বিবেকগুলো জাগ্রত হয়। আজকে এই সভা অপমানিত ভদ্রলোক, যার মুশকিলটা হচ্ছে ভারতীয় রাজনীতির সব থেকে বড় সমস্যা হচ্ছে একটা খারাপ উদাহরণকে জাস্টিফাই করতে আরো খারাপ উদাহরণ টেনে আনা হয়। আমি বলছি, একজন বলছিলেন না যে প্রতিবাদ হিসাবে মক পার্লামেন্ট হচ্ছিল, মব হচ্ছিল না, মক হচ্ছিল না, মব হচ্ছিল। কারণ আমি যেটা দেখলাম সেটা হলো যে একজন সাংসদ যখন শিষ্টাচারের বাইরে গিয়ে অঙ্গভঙ্গি করছেন, একজন সম্মানিত ব্যক্তি এবং পদের অধিকার আছে, সংবিধান ইম্পর্টেন্ট আমার কাছে ব্যক্তি ইম্পর্টেন্টের থেকেও, তাহলে সেই সময় যারা আইন তৈরি করেন
তারা রীতিমতন মানে হর্ষধ্বনি দিচ্ছেন, তারা নিজেরাও অঙ্গভঙ্গি করছেন। তাহলে আপনি আমায় বলুন যে কৃষ্ণনগরের যে প্রাক্তন সাংসদ ছিলেন যে প্রয়াত তাপস পাল যখন ওই ধরনের কুরুচিকর কথা বলছিল সবাই হাততালি দিচ্ছিল, বা আমাদের বোম মারার সময় হাততালি দেয়। আরো পিছিয়ে যান যে অনিল বসু যখন ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে চূড়ান্ত খারাপ শব্দটা বলছে, সবথেকে বেশি তার মানে একজন সাধারণ মানুষের মব চরিত্র আর আমার সাংসদ যারা আইন তৈরি করেন তাদের মব চরিত্র, তার মধ্যে কোনো ফারাক নেই। এটা ভয়ের, এটা চিন্তার। আমরা প্রতিবাদ কেন করব? একদম 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 সেই বঙ্কিমচন্দ্রকে স্মরণ করতে হয় যে তুমি অধম তা বলিয়া আমি উত্তম না হইব কেন। আমি এইখানে আমার পরের প্রতিবেদন রাখবো, তার কারণ গতকাল এই নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। মাননীয় বিচারপতি অমৃতা সিনহার স্বামী আইনজীবী প্রতাপচন্দ্র দে তিনি আজকে হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনকে চিঠি দিয়েছেন। সিআইডি তাকে তৃতীয়বার তলব করেছে সম্পত্তি মামলায় তার প্রভাব খাটানোর অভিযোগকে। পরের প্রতিবেদন। জমি বাড়ি সংক্রান্ত বিবাদ মামলায় প্রভাব খাটানোর অভিযোগে 1 মাসের মধ্যে 3 বার সিআইডি ডেকে পাঠিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার স্বামী আইনজীবী প্রতাপচন্দ্র দেকে। আগামী শুক্রবারও ভবানী ভবনে হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে। এই প্রেক্ষাপটে ব্যাংশাল কোর্টের বার অ্যাসোসিয়েশনকে চিঠি পাঠিয়ে সিআইডির বিরুদ্ধে একগুচ্ছ চাঞ্চল্যকর অভিযোগ তুললেন বিচারপতি সিনহার স্বামী আইনজীবী প্রতাপচন্দ্র দে। এই চিঠিতে তিনি দাবি করেছেন, একাধিক অফিসার আমাকে জিজ্ঞাসাবাদ করেন, শুধুই আমার স্ত্রী এবং তার ব্যক্তিগত তথ্য নিয়ে প্রশ্ন করা হয়। নিয়োগ দুর্নীতি সহ একাধিক গুরুত্বপূর্ণ মামলার শুনানি বর্তমানে চলছে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। চিঠিতে বিচারপতি সিনহার স্বামী প্রতাপচন্দ্র দে অভিযোগ করেছেন, অফিসাররা আমাকে বলেন তারা মামলার বিষয়ে আগ্রহী নন, তারা শুধু আমার স্ত্রী সংক্রান্ত প্রশ্নের উত্তর চান। চিঠিতে তিনি সিআইডির বিরুদ্ধে অভিযোগ করেছেন, অফিসাররা পাড়ার গুন্ডার মতো আচরণ করছিলেন, তারস্বরে চিৎকার করছিলেন, একটাও শালীন শব্দ বলা হয়নি, সব অকথ্য নোংরা কথা। ক্যামেরা একটানা চালু ছিল না। আমার স্ত্রীর বিরুদ্ধে বয়ান দেওয়ার জন্য আমার উপর প্রচণ্ড চাপ তৈরি করা হয়। আমি বয়ান দিতে না চাইলে অত্যাচারও বেড়ে যায়। সমস্ত অপ্রাসঙ্গিক প্রশ্ন করা হচ্ছিল, যার উদ্দেশ্য ছিল আমাকে মানসিকভাবে বিপর্যস্ত করা। ওনাকে এই কেসটা ফ্রেম করা হচ্ছে। উনি সম্পূর্ণভাবে নির্দোষ এবং ওনার কোনোভাবেই উনি অ্যাকিউজ নন এই কেসে, কিন্তু তাতেও দুদিন উনি গেছিলেন, 12 ঘন্টা ওনাকে বসিয়ে রাখা হয়েছে। কেসের বাইরে ইরেলিভেন্ট কোশ্চেন ওনাকে করা হচ্ছে, কেস রিলেটেড কোনো প্রশ্নই ওনাকে করা হয়নি। সেই সংক্রান্তেই উনি চিঠি দিয়েছেন, বারে চিঠি দিয়েছেন, এবং যেখানে প্রপার ফোরাম আরও আছে সেখানে উনি চিঠি দেবেন। এই রাজ্যে তৃণমূল ক্ষমতা আসার পর যখনই বিচারপতিরা ওদের নির্দিষ্ট যে রাজনৈতিক কর্মসূচি, দুর্নীতি বা রাহাজানি, তার বিরুদ্ধে রায় দিয়েছেন, ওরা রাস্তায় নেমে গেছে। এবং নিশ্চয়ই সত্য, তা না হলে এইরকমভাবে এই সময় দাঁড়িয়ে তিনি লিখবেন কেন? তাহলে বুঝতে হবে যে তদন্ত হচ্ছে না, তদন্তের নামে প্রকৃতপক্ষে প্রশাসনিক রাহাজানি হচ্ছে। এটা হওয়া উচিত না। তদন্ত করুন, তদন্ত করে যদি তথ্য পাওয়া যায়, তা যদি সাজা পাবে, কিন্তু এর সঙ্গে বিচারপতিকে জড়িয়ে ফেলার যে একটা অপচেষ্টা হচ্ছে, এটা মারাত্মক ক্ষতিকারক। এই চিঠিতে বিচারপতি সিনহার স্বামী আরও অভিযোগ করেছেন, আমাকে বিপুল টাকা, দামি গাড়ি, বিলাসবহুল ফ্ল্যাট সহ নানা প্রস্তাব দেওয়া হয়, যা বলতে আমার লজ্জা করছে। তাদের পরামর্শ মতো বয়ান না দিলে আমার মারাত্মক পরিণতি হবে বলে হুমকি দেওয়া হয়। আমার স্ত্রী এবং মেয়েকেও হুমকি দেওয়া হয়। অফিসাররা এটাও স্পষ্ট করে দেন যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই তাঁরা এসব করছেন। তাদের কথা মতো না চললে আমার গোটা পরিবারকে টুকরো টুকরো করে কেটে শেষ করে দেওয়া হবে বলেও হুমকি দেওয়া হয়। আমি যদি কোনো আইনজীবী কোনো ফৌজদারি ঘটনার সঙ্গে যুক্ত থাকেন, তাহলে তদন্তকারী সংস্থা কি তাকে ডাকবে না? এই অভিযোগটা বাজারে এসছে যে বিচারপতির স্বামী এই কথাটা ব্যবহার করে উনি প্রভাব সৃষ্টি করার চেষ্টা করেছেন। এখন ফৌজদারি অপরাধের সঙ্গে যে কেউ যুক্ত থাকলে সে সাধারণ মানুষের জন্য আইন যা, একজন লয়ারের জন্য আইন তা। কেউ যদি মনে করেন যে সেটাকে কেন্দ্র করে সরকারকে কাঠগড়ায় তুলবেন বা কোনো দলীয় দলকে কাঠগড়ায় তুলবেন, তার রাজনৈতিক অভিসন্ধি থেকে তিনি করতেই পারেন। সিআইডির বিরুদ্ধে আইনজীবী প্রতাপচন্দ্র দের অভিযোগ প্রসঙ্গে এডিজি সিআইডি আর রাজশেখরন জানিয়েছেন, গোটা বিষয়টা সুপ্রিম কোর্টে রয়েছে। আমরা একটা অভিযোগের তদন্ত করছি, যা জিজ্ঞাসাবাদ করা হয়েছে তার অডিও এবং ভিডিও রেকর্ডিং আছে। সব অভিযোগ মিথ্যে এবং ভিত্তিহীন। অর্ণব মুখোপাধ্যায় ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। শক্তি চট্টোপাধ্যায় লিখেছিলেন, ধর্ম মানে এক লক্ষ্যে চলা। রাজনীতি অবশ্য একই লক্ষ্যে চলে, তবে সেটা হলো ক্ষমতা দখলের লক্ষ্য। আর সেই লক্ষ্যে প্রায় সব দলই কম বেশি আস্তিন থেকে বের করে আজকাল
ধর্মের তাস। তা সে উত্তরপ্রদেশের রাম মন্দির হোক কিংবা এ রাজ্যের জগন্নাথ মন্দির, সবার ঝুলিতেই আজকাল কিছু না কিছু থাকছে। তবে দিনের শেষে পুজোটা হোক জনতা জনার্দনের। আমাদের দেশে সমস্যা প্রচুর, প্রচারে তাই আরও বেশি করে উঠে আসুক সাধারণ মানুষের সমস্যার কথাগুলো। আর আমাদের ধর্ম মানুষের কথা বলা, তার জন্য আবার কেস দেবেন না প্লিজ। কেস দেবেন না প্লিজ। সব ঠিক আছে অমিতজি, এখানে কেউ ঢুকতে পারবে না, ঢুকলেই সবাইকে উড়িয়ে দেবো, একদম চিন্তা করবেন না আপনি। দিলীপদা এদিকে এদিকে, দিলীপদা এদিকে আসুন। হ্যাঁ অমিতজি, আচ্ছা ঠিক আছে, সব আমরা সামলে নিচ্ছি, আপনি কোনো চিন্তা করবেন না, সব আমরা ঠিকঠাক ভাবে দেখে রাখছি। কেস দেবেন না প্লিজ।